চুপ কথাটা বিষণ্ণ। লেখা জেরিন আক্তার নিপা, পর্ব সংখ্যা 7। রুমে এনে চোখ মুখে কয়েক ফোঁটা পানি ছিটে দিলে কথার জ্ঞান ফিরল। চোখ পিট করে সে সামনে দাঁড়ালো। লোকগুলো দেখলো, এতগুলো মানুষ চোখ বড় বড় করে আর তার দিকে চেয়ে আছে। কি তোমার আম্মু ডাকতেছে? এই মোবাইল নিয়ে যাও। তোমার আম্মু ডাকতেছে, যাও যাও যাও। তোমার আম্মু ডাকে, যাও। এদের কাউকে আগে কখনো দেখেনি সে। কথা এই মুহূর্তে কোথায় আছে বুঝতে না পেরে আশেপাশে দেখলো। নাহিদ চৌধুরী হয়তো কথার এই মুহূর্তের অবস্থা বুঝতে পারছে। তিনি বললেন, তুমি ঠিক আছো তো মা? এখন তোমার কেমন লাগছে? সাথে সাথে কথার মনে পড়লো আজ তার বিয়ে হয়েছে। বরের সাথে সে গাড়িতে করে শ্বশুর বাড়ি আসছিল। বাবার বাড়ি ছেড়ে চলে আসছে বলে কথার একটুও কান্না পায়নি। দাজ্জাল সৎ মায়ের কবল থেকে বের হতে পারছে, এটাই তার খুশির কারণ ছিল। বাড়ি থেকে হাসি খুশি সবার থেকে বিদায় নিয়েছে সে। কিন্তু মাঝপথে এসে ভাই দুইটার কথা মনে পড়ে গেল। সৎ ভাই হলেও শিমুল পলাশ যে কথাকে আপন বোনের থেকে বেশি ভালোবাসতো, শ্বশুরবাড়ি চলে গেলে ওকে কে আপু বলে ডাকবে ভেবে কান্না পেল। ফুপিয়ে কেঁদে ফেলল সে। তার কান্নার শব্দ শুনে পাশে বসা তার স্বামী লোকটা ধমকে উঠেছিল। কি নাটক! এতক্ষণ কান্না পায়নি, এখন সবাইকে ছেড়ে চলে এসে কান্না পাচ্ছে। আজব! এই মেয়ে এই একদম কানে কাছে ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। আজাইরে ন্যাকামি সহ্য হয় না। ধমক খেয়ে কথা মুখ টিপে কাঁদছিল। ফোপাতে ফোপাতে তার দম আটকে আসছিল। বরটা তাকে সান্ত্বনা দিবে তো দূরের কথা, ঠিক তখনই এসি অফ করে দিতে বলল। এসি অফ করার পর গরমে তার জান বেরিয়ে যাচ্ছিল। এর একটু পর থেকেই কথার আর কিছু মনে নেই। চোখ খুলে সে নিজেকে এখানে এতগুলো লোকের সামনে আবিষ্কার করলো। নাহিদ চৌধুরীর গলা আবার কানে যেতে কথা হুড়মুড় করে উঠে বসে মাথার ওড়না টেনে ঠিক করতে লাগলো। বিয়ে পড়ানোর সময় সে দেখেছে এই মানুষটা তার সব দিকের খেয়াল রাখছে। কিছু একটা বলতে হয়, কথা তাড়াহুড়ো করে বলে উঠল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। মাথা দুলিয়ে সালাম নিতে নিতে উনি থতমত ভাবটা সামলে নিলেন। আমি কি গাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমাকে এখানে কে এনেছে? আমি না একটুও বুঝতে পারিনি কিভাবে যে অজ্ঞান হয়ে গেলাম। কথার গলায় হতাশা স্পষ্ট। নতুন বউকে কেউ কোলে করে ঘরে নিয়ে এসেছে। বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগে না? শ্বশুরবাড়িতে পা দিতে না দিতে প্রথম দিনে একটা ভুল করে ফেললো সে। বিয়ের 2 দিন আগেও মা বলেছে, তুই শ্বশুরবাড়িতে গিয়ে 2 দিনও টিকতে পারবি না। ওরা তোকে এক গলি দিয়ে নিয়ে যাবে আর এক গলি দিয়ে ফিরিয়ে দিয়ে যাবে। শ্বশুরবাড়ির ভাত তোর কপালে নসিব হবে না। যা লক্ষ্মী মেয়ে তুই। আমার কথা মিলিয়ে নিস। তখন আমার বাড়িতে ফিরে এলে ঠ্যাং ভেঙে দেবো তোর। মা, তোমাকে টেনশন করতে হবে না। জ্ঞান হারানো কোনো অপরাধের মধ্যে পড়ে না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর আমাকে বাবা বলে ডাকো, কেমন? হুম। হ্যাঁ সূচক মাথা নাড়ল। কথা চুপি চুপি একবার মানুষটার মুখের দিকে তাকালো। একটু রাগী মনে হচ্ছে না, বরং নিতান্ত একজন সৎ সরল ভালো মানুষ মনে হচ্ছে। ওকে মা বলে ডাকছে। তার ভাগ্য তাহলে রাগী শ্বশুর জোটেনি। অনুর শ্বশুরটা নাকি ভীষণ রাগী। অনুর ওনাকে পানি দিতে দেরি হওয়ায় নাকি পানির গ্লাসটাই ওর পায়ের উপর ছুঁড়ে মেরেছিল। 5 দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছিল বেচারিকে। সে পাতানো মাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা পাতানো মা, আমার শ্বশুরবাড়ির লোকগুলো কেমন গো? রাগী নাকি ভালো মানুষ? পাতানো মা তার কথা শুনে হেসেছিল। হাসতে হাসতে বলেছিল, তোর শ্বশুরবাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ রে পাগলি। তুই খুঁজে ওদের মতো মানুষ পাবি না। বাইরে থেকে একটু শক্ত সেজে থাকার চেষ্টা করলেও ভেতরটা তুলোর মতো নরম। তুই শুধু একবার ওদের মন জয় করতে পারলে ওরা তোকে চোখের তারায় রাখবে। কিন্তু মন কিভাবে জয় করতে হয়? একজনের মন জয় করার পদ্ধতি কি এক এক রকম, নাকি সবার মন জয় করার পদ্ধতি একই রকম? পাতানো মাকে এই প্রশ্ন করেছিল সে। উত্তরে তিনি বলেছিলেন,
সেটা তো ও বাড়িতে গিয়ে তোকেই জেনে নিতে হবে, তবেই তো ওই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবি। যোগ্য বউ হতে গেলে ওকে কি কি করতে হবে এটা কেউ বলে দিলে ভালো হতো না কি? কিন্তু কে বলবে? কেউই তো বলেনি কিভাবে যোগ্য বউ হওয়া যায়। কথা বউয়ের সাজে বিষণ্ণ মুখে ঘরে বসেছিল, মানুষের কথা তার কানেও আসছিল। এখনো বর আসছে না, কে জানে কি ঘাপলা আছে। তাহলে কি সত্যি বর আসবে না? একসময় কথার চোখ জ্বালা করতে লাগলো, তার মন এমনটাই বলছিল। কিন্তু না, তখনই বাইরে হইচই চেঁচামেচি শোনা গেল। বর এসেছে, বর এসেছে। কথার নিজেও লাজ লজ্জা ত্যাগ করে জানালার কাছে উঠে গেল। উঁকি দিয়ে সে বরকে দেখার চেষ্টা করে পারল না। খানিক পরে ওর বান্ধবীরা এসে জানালো, কথারে কি একটা জামাই যে পাইছোস না তুই, পুরাই রাজপুত্র, হলিউড বলিউডের হিরোকেও হার মানাবে। হায়, তোর মতো কপাল নিয়ে কেন দুনিয়ায় এলাম না। এই জামাই নিয়ে তুই তো বাপে বাড়ি থেকে বেরোতে পারবি না। আমি তো দুলাভাইয়ের স্টাইলের উপর ফিদা। কি হ্যান্ডসাম, কি লুক মাইরি। বিয়ে পড়ানো শেষে বর আয়নায় বউয়ের মুখ দেখবে, এই নিয়ম তাদের দিকে পালন করা হয়। চাচি জেঠি বান্ধবীরা হুমড়ি খেয়ে পড়ল। কথা সেই প্রথম আয়নায় মানুষটার মুখ দেখছে। ড্যাব ড্যাব করে তাকিয়েছিল সে। পাশ থেকে কেউ ধাক্কা দিলে হুঁশ ফিরেছে তার। বিয়ের দিন সবাই ক্লিন শেভ করেছিল, মুরগি হয়ে আসে, কিন্তু ইনি তা করেননি। কথা সর্বপ্রথম তার মুখে না কামানো খোঁচা খোঁচা দাড়ির প্রেমে পড়েছে। আচ্ছা, সে লাজ লজ্জা ভুলে মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে, অথচ তিনি একটা বার কথার দিকে তাকাচ্ছে না। লজ্জা পাচ্ছে নাকি? ছেলেদের আবার লজ্জা কিসের? নিজের বউকে একটু দেখলে কি এমন ক্ষতি হবে শুনি? নাই চৌধুরীর ডাকে এ কথার ধ্যান ভাঙে। মা তুমি রেস্ট নাও, আমরা এখন যাই। কিছু লাগলে রমিজাকে ডাকবে। হুম। বাসরাতটা মাতাল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ির বাইরে কাটিয়েছে নীর। সকালবেলা চোরের মতো চুপি চুপি বাড়ি ঢুকেছে সে। মেইন দরজার কাছে এসে তার মনে পড়ল, নিজের বাড়িতে চোরের মতো কেন ঢুকছি আমি? এটা আমার বাড়ি না, ভুল হয়েছে, এটা নায়েব চৌধুরীর বাড়ি। আমার নিজের বাড়ি না হলেও চোরের মতো ঢুকবো না আমি? বীর পুরুষের মতো বুক ফুলিয়ে ঢুকবো? বাসরাতে বাড়ি না ফিরে কোন অন্যায় করিনি। না, নিজের জীবনে যা খুশি করতে পারবো আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কারও নেই, স্বয়ং নায়েব চৌধুরীও না। এখন আমি অ্যাডাল্ট, বাচ্চাটি নেই যে আমার মর্জি মতো চলাফেরা করার জন্য কারো কাছ থেকে পারমিশন নিতে হবে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সচরাচর মদ খায় না সে। মদ তার পেটে হজম হয় না, সাথে সাথে বমি হয়ে যায়। শুধু বমি না, নাড়ি ভুঁড়ি ছিঁড়ে আসতে চাওয়া বমি। তাই নীর সজ্ঞানে কখনো মদ খায় না। হ্যাঁ, মাঝে মাঝে নাহিদ চৌধুরীকে শায়েস্তা করার জন্য মদ দিয়ে কুলি করে, গায়ে মদ ছিটিয়ে বাড়ি ফিরে মতলবে মাতালের অভিনয় করে। নাহিদ চৌধুরী কোনো সময়ই তার অভিনয় ধরতে পারে না। পারবে কি করে? এতদিনে পাক্কা অভিনেতা হয়ে গেছে সে। নাহিদ চৌধুরীর সাধ্য আছে তার অভিনয় ধরার? মতিন চাচাও তেমন, কেউই তাকে বোঝে না। নিজের ঘরে এসে সবার আগে ওয়াশরুমে ঢুকে গেল নীর। ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে শাওয়ার সারল। তোয়ালে হাতে মাথা মুছতে মুছতে গুনগুন করতে করতে রুমে এসে দাঁড়ালো। মাথায় এতক্ষণ ঠান্ডা পানি দিলেও নেশাটা পুরোপুরি কাটেনি। হ্যাং ওভার কাটানোর জন্য লেবুর রস খেতে হবে। ওরে বাবা, ও বাবা, এই কুত্তা আমাকে খেয়ে ফেলবে গো! চিৎকার করতে করতে দৌড়ে ঘরে ঢুকে সোজা বেডের উপর দিয়ে উঠে চোখে বন্ধ করে দুই হাত হাওয়ায় ছুটতে ছুটতে লাফাচ্ছে কথা। রোহান, এটা কি? এটা কি করলা? এটা কি? এটা কি ধরনের? এটা কি? আমাকে দিচ্ছ কেন? কেন আমাকে দিচ্ছ? আমি কি করবো এটা দিয়ে? এদিকে আসো। হুম। ই বাবাও, তোমার মোবাইল কই? হুম। মোবাইল নাই? নাই কে তোমার? কই গেছে? এটা কি করো? এটা রাখো। কথার চোখ ছানা বড়া, তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আজ এই পাগলা কুত্তা তাকে খেয়ে ফেলতো। আর একটুর জন্য কুকুরের পেটে যেতে যেতে বেঁচেছে সে। শ্বশুরবাড়িতে যে পাগলা কুত্তা ছাড়া আছে এটা জানলে কখনো বাড়ি ঘুরে দেখতে চাইতো না সে। দরকার নেই দেখার। কথা আতঙ্কগ্রস্ত চোখে কুকুরটাকে দেখছে। কুকুরটার মুখ যেন কালো কুচকুচে,
কান দুটো উপরের দিকে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, গাঢ় বাদামি চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখের বাইরে জিহ্বা বেরিয়ে লক লক করছে। গলার নিচের লোমগুলো আর সামনের পা দুটো বাদামি রঙের, পিঠটা তেলতেলে কালো। পিছনের পা দুটো সামনের পায়ের থেকে একটু বেশি লম্বা মনে হচ্ছে। লেজটা সুন্দর করে নেমে গিয়ে ফ্লোরে ঘোরাচ্ছে। কুকুরটাকে ভালো মতো লক্ষ্য করে কথার গায়ে কাটা দিয়ে উঠল। এই কুকুরকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে পারতো, ভাগ্য ভালো, ভালোই দৌড়ে জানে সে। চলবে? আনছো তুমি? হ্যাঁ, নান দিব। আমাকে একটা পাপ্পি দাও।